সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বুরহানুদ্দিন বিস মাস্টারের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা আশা করি অনেক অনেক ভালো আছো। আজকে আমরা দৃশ্যমান ও উদ্দেশ্যমান সম্পদের হিসাব রক্ষণ অধ্যায় থেকে বরিশাল বোর্ড 2022 সালে আসা প্রশ্নটি সলভ করব। সো আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে মেশিন বিক্রয়জনিত লাভ বা ক্ষতি নির্ণয় করো। দেখেন, মেশিনের বিক্রয়জনিত লাভ বা ক্ষতি বের করতে গেলে আমরা লাভের সূত্র, ক্ষতির সূত্র, আসলে এত ভুরি ভুরি সূত্র দিয়ে আমাদের পক্ষে মনে রাখা সম্ভব না। আমরা যতই চেষ্টা করি না কেন, দেখবেন এটা মনে রাখতে গেলে আরেকটা ভুলে যাবেন, আরেকটা মনে রাখতে গেলে এটা ভুলে যাবেন। এভাবে আমরা কত কিছু মনে রাখবো। 13টা সাবজেক্ট আমরা পড়ি, এত ছোট্ট একটা ব্রেনে এতগুলো সাবজেক্টের ভার নেওয়াটা অনেক কঠিন হয়ে যায়। সো আমরা অত কিছু মনে রাখবো না, জাস্ট আমরা একটু খেয়াল রাখবো যে মেশিনের বিক্রয়জনিত লাভ বা ক্ষতি বের করতে হলে আমাদের একটা জিনিস বেশি দরকার, সেই জিনিসটা হচ্ছে সম্পদের বহিঃমূল্য। তাহলে আমাদের কি দরকার? সম্পদের বহিঃমূল্য। এখন সম্পদের বহিঃমূল্য জিনিসটা আসলে কি? সম্পদের বহিঃমূল্য হচ্ছে, ধরেন আপনি 10 টাকা দিয়ে একটা অ্যাসেট ক্রয় করেছেন, সম্পদ ক্রয় করেছেন। এখন এই 10 টাকা 10 বছর, সম্পদটা 10 বছর ইউজ করতে পারবেন। তাহলে আমরা জানতে পেরেছি প্রত্যেক বছর আমাদের অবচয়ের পরিমাণ বা খরচের পরিমাণ হচ্ছে 1 টাকা। এখন ধরেন সম্পদটা আপনি 2 বছর ইউজ করলেন, তাহলে 2 বছরে কয় টাকা ইউজ করে ফেললেন? 2 টাকা। এখন প্রথম বছর ইউজ করছেন, 1 টাকা অবচয় হয়েছে, অবচয়টাকে একটা বাক্সের মধ্যে জমা রাখলেন। ওকে, তাহলে 1 টাকা বাদ দিলাম। তাহলে সম্পদের অবশিষ্ট মূল্য 1 বছর পরে আছে 9 টাকা। দেন দ্বিতীয় বছর ইউজ করলেন, আবার 1 টাকা অপচয় হয়েছে, আবার 1 টাকাটা একটা ফান্ডে জমা রাখলেন। ঠিক আছে, তাহলে সম্পদের অবশিষ্ট মূল্য এখন আছে কত? এই 8 টাকা। এই 8 টাকাটা হচ্ছে আজকের দিনের জন্য সম্পদের বর্তমান মূল্য বা অবশিষ্ট মূল্য। ঠিক আজকের এই 8 টাকাকে বলা হয় বহিঃমূল্য। আর প্রত্যেক বছর আপনি অবচয়গুলোকে যে বাক্সের মধ্যে জমা রেখেছেন, ওই বাক্সটার নাম হচ্ছে অবচয় সঞ্চিতি হিসাব। ওকে, তাহলে আমরা সম্পদের বিক্রয়জনিত লাভ বা ক্ষতি বের করতে গেলে অত বেশি আমাদের প্যারা নেওয়ার দরকার নেই। আমরা একদম চিল মোডে থাকবো। চিল মোডে শুধু আমরা এটাই জানবো যে বহিঃমূল্য আমার প্রয়োজন। ওকে, তাহলে আমরা বের করি। তাহলে সম্পদের বিক্রয়জনিত লাভ বা ক্ষতি বের করতে হবে আমাকে। তার আগে আমরা উদ্দীপকটা একটু দেখতে হবে। ঠিক আছে, ওর উদ্দীপকের ইনফরমেশনগুলো আমরা একটু কালেক্ট করি। বলা হচ্ছে 2019 সালের 1 জানুয়ারি নবগঙ্গা ট্রেডার্স। তাহলে 2019 জানু 1, তার মানে তোমাদের সেই কাঙ্ক্ষিত জানু, হিসাব বিজ্ঞানের জন্য জানুয়ারি। নবগঙ্গা ট্রেডার্স 3,90,000 টাকা একটি মেশিন ক্রয় করে এবং 50,000 টাকা সংস্থাপন ব্যয় নির্বাহ করে। তাহলে দেখেন সম্পদের টোটাল ভ্যালু কত দাঁড়ায়? তাহলে ক্রয় মূল্য যোগ আনুষঙ্গিক খরচ, তাহলে 3,90,000 সাথে 50,000 যোগ করলে সম্পদের মোট মূল্য দাঁড়িয়েছে 4,40,000। তাহলে সম্পদের মোট মূল্য 4,40,000। আমরা একটা ইনফরমেশন কালেক্ট করলাম। এরপর হচ্ছে আয়ুষ্কাল 5 বছর শেষে 20,000 টাকা পাওয়া যাবে। তার মানে আয়ুষ্কাল 5 বছর, এটাই বলে দিয়েছে আমাদেরকে। তাহলে আয়ুষ্কাল হচ্ছে 5 বছর, এবং বলা হচ্ছে এই 5 বছর যেদিন শেষ হবে তাহলে সম্পদের ভ্যালুটা শেষ, আমরা ইউজ করে ফেলেছি। আফটার ম্যাচুরিটি এই সম্পদটা টোটাল 20,000 টাকা দিয়ে সেল করা যাবে। তার মানে এটা অকেজু প্রোডাক্ট হিসেবে পরিচিতি লাভ করেছে। এই অকেজু প্রোডাক্টটা কত টাকায় সেল করা যাবে? 20,000 টাকায়। এখন এই অকেজু প্রোডাক্টটা যদি 20,000 টাকায় সেল করা যায়, এটাকে বলে ভগ্নাবশেষ মূল্য বা স্ক্র্যাপ ভ্যালু। তাহলে সেল বেস ভ্যালু বা স্ক্র্যাপ ভ্যালু হচ্ছে 20,000 টাকা। এন্ড দেন এরপর বলতেছে কি, দেখেন কোম্পানি সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ধারণ করে। আমরা জানি যে পদ্ধতিতে প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ সমান হয় তাকে সরলরৈখিক পদ্ধতি বলে, এবং 31 ডিসেম্বর হিসাবকাল শেষ করে 2021 সালের 31 অক্টোবর তারিখে মেশিনটি 3,20,000 টাকা বিক্রয় করা হয়। তার মানে এই যে ক্রয়কৃত মেশিনটা 2021 সালে এসে কত? অক্টোবরের 31 তারিখ, অক্টোবরের 31 তারিখ কত টাকায় বিক্রয় করে? 3,20,000 টাকায় বিক্রি করে। 3,20,000 টাকায় বিক্রি করে। দেখেন 3,20,000 টাকায় এটা কি করে দেয়? বিক্রয় করে দেয়। এখন আমাকে বলছে মেশিনের বিক্রয়জনিত লাভ বা ক্ষতি বের করার জন্য। তাহলে মেশিনের বিক্রয়জনিত লাভ বা ক্ষতি বের করতে গেলে আমার প্রথমত ফার্স্ট কি লাগবে? বহিঃমূল্য লাগবে। তাহলে এই 31 অক্টোবর 2021 সালে যেদিন সম্পদটা বিক্রি করে দেয়, ওই দিন
সম্পদের অবশিষ্ট মূল্যটা কত ছিল বা বহিঃমূল্যটা কত ছিল। তাহলে আমরা একটু দেখি বহিঃমূল্য বের করি। এখন ধরেন বহিঃমূল্য বের করতেছি। এখন বহিঃমূল্য কেমনে বের করে? বহিঃমূল্যের তো একটা সূত্র আছে। তাহলে বহিঃমূল্যের সূত্র কি? মোট মূল্য মাইনাস অবচয় সঞ্চিতি। মোট মূল্য থেকে আমরা পুঁজিবিত অবচয় বাদ দিলে বহিঃমূল্য বের হয়ে যায়। এখন মোট মূল্য তো আমরা সবাই জানি, মোট মূল্য কত? 4,40,000 লিখেছি, 4,40,000। কিন্তু পুঞ্জীবিত অবচয়, অবচয় সঞ্চিতি আমরা জানি না। তাহলে এটা বের করতে হবে। অবচয় সঞ্চিতি মানে হচ্ছে 2019 সাল থেকে ব্যবহার করা শুরু, 2019 সাল, 20 সাল, 21 সালের অক্টোবর পর্যন্ত যে ব্যবহার করেছে, তাহলে প্রত্যেক বছর অবচয়গুলো একটা ফান্ডে জমা রেখেছে। তাহলে ওই ফান্ডে কত টাকা আছে এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখা যাক ওই ফান্ডে আসলে আছে কত টাকা। আমরা প্রথম বছরের হিসাব করি। প্রথম বছর অবচয় কত টাকা হয়েছে দেখেন, 4,40,000 টাকা হচ্ছে সম্পদের মোট মূল্য। ওকে, সরলরৈখিক পদ্ধতিতে যেহেতু অবচয় বের করে আমরা অবচয় বের করতে পারি, তাহলে 4,40,000 থেকে আমরা কি বাদ দিব? ভগ্নাংশেষ মূল্য 20,000 টাকা বাদ দিব। দিলাম 20,000 টাকা বাদ। তাহলে আমরা আয়ুষ্কাল দিয়ে কি দিব? ভাগ দিব। তাহলে 5 দিয়ে ভাগ দিলাম। তাহলে 4,40,000 থেকে 20,000 যদি চলে যায়, তাহলে 4,20,000 টাকা। আর 4,20,000 টাকাকে আমরা কত দিয়ে ভাগ দিব? 5 দিয়ে ভাগ দিব। ওকে, তাহলে 4,40,000কে আমরা যদি 5 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের কত আসে? তাহলে 4,20,000 ডিভাইডেড বাই 5, তাহলে আমাদের 84,000 টাকা। তার মানে প্রত্যেক বছরের অবচয়ের পরিমাণ হচ্ছে 84,000 টাকা। তাহলে দেখেন 2019 সালে ইউজ করেছেন ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত 84,000 টাকা অবচয় হয়েছিল। ওকে, এখন দেখেন 2019 সালে ইউজ করছেন, তাহলে 2020 সাল কি ইউজ করেন নাই? করেছেন। তাহলে 2020 সাল ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত যখন ইউজ করছেন তখন আবার 84,000 টাকা অবচয় হয়েছে, কারণ সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের পরিমাণ কি? সমান। ওকে, এখন দেখেন 2021 সালে এসে, 20 সাল না, 2020 সালের পরে 21 সালে এসে এটা অক্টোবরের 31 তারিখ পর্যন্ত ইউজ করেছেন। তাহলে দেখেন পুরো বছরের মধ্যে আপনি অক্টোবর 31 তারিখ পর্যন্ত ইউজ করেছেন। তাহলে বছরের মধ্যে ইউজ করেন নাই কোন কোন মাস? নভেম্বর, ডিসেম্বর। কয় মাস ইউজ করেন নাই? 2 মাস। তার মানে ইউজ করেছেন কয় মাস? 10 মাস। তাহলে দেখেন এই যে 84,000 টাকা আমরা পুরো বছরের অবচয় বের করেছি, এটা কয় মাসের জন্য? 12 মাসের জন্য। আসলে কি আমরা 12 মাস ইউজ করেছি 2021 সালে? না। তাহলে যত মাস ইউজ করেছি তত মাসের অবচয় হয়েছে, ক্ষয় হয়েছে সম্পদটা। তাহলে কয় মাস ইউজ করেছি? 10 মাস। তাহলে 10 দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে 84কে আমরা 12 দ্বারা ভাগ করব, ইন্টু 10 দ্বারা গুণ করব। তাহলে আমরা 2021 সালে সম্পদটা ইউজ করেছি 70,000 টাকা। তার মানে এটার অবচয় হচ্ছে 70,000 টাকা। তাহলে এটা অবচয় সঞ্চিতি ফান্ডে জমা রাখলাম 70,000 টাকা। তাহলে অবচয় সঞ্চিতি ফান্ডের টোটাল ভ্যালুটা কত দাঁড়াইলো? 84,000 প্লাস 84,000 প্লাস 70,000। দেখেন তাহলে 2,38,000 টাকা আমরা অলরেডি সম্পদটার কি করে ফেলেছি? ইউজ করে ফেলেছি, আমরা বের করেছি অবচয় সঞ্চয় ফান্ড থেকে। ওকে, তাহলে একটা জিনিস খেয়াল করেন তো বাপ, যে মোট মূল্য হচ্ছে সম্পদের 4,40,000, এর মধ্যে অলরেডি আমি সম্পদটা কনজিউম করে ফেলেছি 2,38,000 টাকা। ঠিক আছে, তাহলে এই সম্পদের 2021 সালের 31 অক্টোবর অবশিষ্ট মূল্যটা কত আছে, অর্থাৎ যে পরিমাণ মূল্য আমি ইউজ করি না সম্পদের, এটা কত আছে? তাহলে 4,40,000 মাইনাস 2,38,000 টাকা। তাহলে দেখেন 2,02,000 টাকা এটা অবশিষ্ট আছে। তার মানে 2021 সালে 31 অক্টোবর পর্যন্ত যখন ইউজ করছি এই সম্পদের অবশিষ্ট মূল্য আমার কাছে আর বাকি আছে 2,02,000 টাকা। কত টাকা বাকি আছে? 2,02,000 টাকা। তাহলে ওই 31 অক্টোবর 2021 তারিখে ওই সম্পদের ভ্যালু কত টাকা? ওই সম্পদের মূল্যটা হচ্ছে 2,02,000 টাকা। এখন আপনি চিন্তা করেন এই 2,02,000 টাকার একটা সম্পদ আপনি কত টাকা দিয়ে কি করেছেন? বিক্রি করেছেন। দেখেন 2021 সালের 31 অক্টোবর তারিখে মেশিনটি 3,20,000 টাকা বিক্রি করা হয়। তাহলে চিন্তা করে দেখেন তো 2,02,000 টাকার একটা সম্পদ আপনি কাউকে, কোন একজন মানুষকে 3,20,000 টাকা দিয়ে ধরাই দিয়েছেন। তাহলে 2,02,000 টাকার একটা প্রোডাক্ট যদি আমি 3,30,000 টাকা দিয়ে মানুষকে ধরাই দিই, আমার কি লাভ হবে নাকি লস হবে? অবভিয়াসলি লাভ হবে। কেন? কারণ সম্পদের ভ্যালু হচ্ছে 2,02,000 টাকা, কিন্তু আমি মানুষকে
এটা দিয়ে দিয়েছি, মানুষের কাছে বিক্রি করে দিয়েছি, এক প্রকার ধরিয়ে দিয়েছি। কত টাকা? 3,20,000 টাকা। তার মানে সম্পদের মূল্য যা, তার সাথে বেশি মূল্য তার কাছ থেকে নিয়েছি, তাহলে আমার কি হয়েছে? লাভ হয়েছে। তাহলে কি সূত্র ইউজ হবে? লাভ। এখন লাভের সূত্র তো আমরা জানি না, মনে রাখবেন লাভের সূত্র জানার দরকার নেই, যেটা বড় সেটা আগে লিখবেন। এখন বলেন বিক্রয় মূল্য বড় নাকি সম্পদের বহিঃমূল্য বড়? বিক্রয় মূল্য বড়, তাহলে বিক্রয় মূল্য আগে লিখবো। তাহলে বিক্রয় মূল্য আগে লিখলাম। এখন কত টাকা লাভ হয়েছে কেমনে বের করবো? বিক্রয় মূল্য যা, ওখান থেকে আমরা বহিঃমূল্যটা বাদ দিয়ে দিব, তাহলে মাঝখানেরটা আমার লাভ। তাহলে কি করব? মাইনাস করব। তাহলে কি মাইনাস করব? বহিঃমূল্য। তাহলে দেখেন বিক্রয় মূল্য হচ্ছে 3,20,000 মাইনাস বহিঃমূল্য হচ্ছে কত? 2,02,000। তাহলে দেখেন তো মাঝখানে আপনার কত টাকা লাভ হইল? 1,18,000 টাকা লাভ হয়েছে। এটাই হচ্ছে সম্পদের বিক্রয়জনিত লাভ। দ্যাটস ইট। খুব সহজ একটা জিনিস। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আমি খুব স্লোলি কিন্তু বুঝিয়েছি, কারণ এটা বোঝাটা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, দেন এরপরের প্রশ্ন আমাদেরকে কি বলেছে দেখেন। বলা হচ্ছে প্রথম 3 বছরের জাবেদা দাখিলা দাও। বলা হচ্ছে 19, 20 এবং 21 কি দিব? জাবেদা দিব। সো আমরা জাবেদা দিতে পারবো, কোনো সমস্যা নেই। আমরা জাবেদা অনেক অনেক বেশি শিখছি। ওকে, তাহলে আমরা প্রথমে 2000 কত সালে জাবেদা দিব? 2019 সালে যেহেতু সম্পদটা ক্রয় করেছি, তাহলে 2019 সালের জানুয়ারির 1 তারিখ সম্পদটা আমার কাছে আসছে। কত টাকার সম্পদ আসছিল? 4,40,000 টাকা। এখন 4,40,000 টাকার সম্পদ যদি আপনার কাছে আসে, তাহলে সম্পদ কি আপনার কাছে বাড়ে নাই? অবভিয়াসলি বাড়ছে। তাহলে মেশিন হিসাব কি হবে? ডেবিট। তাহলে মেশিন হিসাব ডেবিট 4,40,000। এখন এই 4,40,000 টাকা মেশিন আপনার কাছে বাড়ছে, কিন্তু বিনিময়ে আপনার কাছ থেকে কি গেছে? টাকা গেছে। তাহলে নগদ টাকা আমরা যখন কি ছিল? সম্পদ। সম্পদ যখন কমছে তাহলে কি হবে? নগদান হিসাব ক্রেডিট 4,40,000। এখন দেখেন 2019 সালে এসে কিছুক্ষণ আগে যে এই যে আমরা জাবেদা বের করলাম, সরি অবচয় বের করলাম। এই যে 2019 সালে আমরা কি বের করেছি? অবচয়। অবচয়টা আমি কেটে দিয়েছি, যদিও বা আমরা প্রত্যেক বছর 84,000 করে অবচয় বের করেছি। আচ্ছা, 2019 সালে যে আপনি অবচয় বের করেছেন, তাহলে এই অবচয় যে হইয়েছে, অবচয় কি আপনার জন্য, প্রতিষ্ঠানের জন্য খরচ না? অবভিয়াসলি খরচ। তাহলে অবচয় আমরা কখন বের করি? বছরের শেষ দিন, ডিসেম্বর 31 তারিখ। তাহলে অবচয় আপনার খরচ বাড়ছে, সেজন্য অবচয় হিসাব ডেবিট 84,000 টাকা। এখন আপনি আমাকে একটু করে বলেন, এই অবচয়টা দেখছেন তো আমরা এদিকে একটা ফান্ডের মধ্যে কি রাখছি? জমা রাখছি, যেটা নাম হচ্ছে অবচয় সঞ্চিতি হিসাব। এই অবচয় সঞ্চিতি হিসাব মূলত করা হয়েছে কার জন্য? সম্পদের জন্য। তাহলে সম্পদের বিপরীতে যখন একে একটা ফান্ড ক্রিয়েট করা হয়েছে, এটাকে আমরা বলি বিপরীত সম্পত্তি হিসাব। তাহলে সম্পদ বাড়লে যদি ডেবিট হয়, বিপরীত সম্পত্তি বাড়লে কি হবে? ক্রেডিট হবে। তার মানে অবচয় হওয়ার সাথে সাথে আমি ওই ফান্ডে 84,000 টাকা কি দিছি? ওই ফান্ডে 84,000 টাকা জমা দিয়েছিলাম, তাহলে ওই ফান্ডে 84,000 টাকা বাড়ছে, তাহলে বিপরীত সম্পত্তি বাড়লে কি হয়? ক্রেডিট হয়। তাহলে আমরা লিখতে পারি অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট 84,000। দেখেন আমি আবার এখানে শর্টকাট লিখছি, আপনারা তো আবার শর্টকাট সবচেয়ে বেশি ভালোবাসেন, ঠিক না? যে টিচার যত বেশি শর্টকাট পড়ায়, সেই টিচারের জনপ্রিয়তা অনেক বেশি, কারণ আপনারাই। ওকে, সো শর্টকাট লেখা যাবে না, ঠিক আছে? এটাকে পরীক্ষা সুন্দর করে লিখবেন, অবচয় সঞ্চিতি হিসাব। ওকে, 84,000 টাকা। এখন এই অবচয়টাকে আমরা 31শে ডিসেম্বর প্রতিষ্ঠান যখন 2019 সালে আয় বিবরণী তৈরি করেছে, ওই আয় বিবরণীতে আমরা কি করেছি? অবচয়টাকে আয় বিবরণীতে আয়ের বিপরীতে দেখিয়েছি। তাহলে আয়ের বিপরীতে দেখানোর কারণে আয় কি হয়ে গেছে? কমে গেছে। তাহলে আয় কমলে কি হয়? আয় বিবরণী বা আয় সারাংশ হিসাব ডেবিট হয়। ওকে, কত টাকা? 84,000 টাকা। এবং আমি আয় থেকে নিয়ে আমার ব্যয়টা দিয়ে দিয়েছি, তাহলে এই ব্যয়টা কি আর আছে? না, ব্যয়টা কি হয়ে গেছে? কমে গেছে। ব্যয়টাকে বন্ধ করে দিয়েছি। তাহলে বন্ধ করে দিলে কি হবে? অবচয় হিসাব ক্রেডিট হবে। তাহলে দেখেন আমরা একটা বছরে জাবেদা দিয়েছি, এরপর 3 বছর দিতে বলছে, তারপরে 2020 সালেরও দিতে হবে। এখন দেখেন তো 2020 সালে এসে আমরা নতুন কোনো সম্পদ ক্রয় করেছি? না। কোনো সম্পদ বিক্রি করেছি? তাও না। ঠিক আছে, তাহলে 2020 সালে কিন্তু আমরা এই সম্পদের কি ধরেছি? অবচয় ধরেছি। তাহলে অবচয়ের জাবেদা দিব। এখন অবচয়ের জাবেদা কোনগুলা দিব? আমার যেহেতু অবচয় হয়েছে, সেজন্য আমার খরচ বৃদ্ধি পেয়েছে, তাহলে খরচ বাড়লে কি হবে? অবচয় হিসাব ডেবিট
আবার অবচয়গুলোকে এই 84,000 টাকাগুলো আমরা কোথায় জমা রেখেছিলাম? অবচয় সঞ্চিতি ফান্ডে জমা রেখেছিলাম। তাহলে অবচয় সঞ্চিতি ফান্ডে জমা যদি রাখি তাহলে আমার অবচয় সঞ্চিতি বা বিপরীত সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, সেজন্য ক্রেডিট করেছি। তাহলে এই জাবেদাটা হুবহু আবার দিতে হবে কোথায়? 2020 সালে। ওকে, এবং 2020 সালে গিয়ে কোম্পানি প্রতিষ্ঠান 31 ডিসেম্বর আবার কি করবে? আয় বিবরণী করবে, এবং ওই আয় বিবরণীতে এই অবচয়টাকে আবার খরচ হিসেবে দেখাবে। তাহলে আয় আবার কি হবে? কমে যাবে। আয় কমলে আয় বিবরণী হিসাবকে কি করব? ডেবিট করব। এবং আয়ের বিপরীতে অবচয়কে দেখানোর কারণে এই অবচয় নামক খরচটা কি আমার কাছে আর আছে? না। তাহলে খরচ কি হয়ে গেছে? কমে গেছে, বা খরচ হিসাবকে আমরা বন্ধ করে দিয়েছি। তাহলে খরচ বাড়লে যদি ডেবিট হয়, খরচকে কমাই দিলে বা বন্ধ করে দিলে কি হবে? ক্রেডিট হবে। তাহলে অবচয় হিসাবকে আমরা কি করেছি? ক্রেডিট করেছি। তার মানে এই জাবেদাটা হুবহু আবার কোথায় দিতে হবে? 2020 সালে দিতে হবে। তাহলে 2020 সালও শেষ। ওকে, এখন 2021 সালে আসি। 2021 সালে এসে আমরা কি ধরেছি? অবচয় ধরেছি। ফার্স্ট ওয়ান হচ্ছে সম্পদ বিক্রি করছি, পরের কথা এগুলা, ঠিক আছে? আগে তো আমরা হিসাব করব অবচয়, ঠিক আছে? এখন আমরা কি করছি? তাহলে দেখেন, আমরা আমাদের অবচয় সঞ্চিতি ফান্ডে ছিল প্রথম বছর 84,000 টাকা রাখছি, তারপরে 84,000 টাকা রাখছি, এটা হচ্ছে 19, এটা হচ্ছে 20। এখন 21 সালে এসে আমরা কিন্তু আবার অবচয় ধরেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না। অক্টোবর 31 পর্যন্ত যখন ইউজ করছি, তাহলে যতদিন ইউজ করছি ততদিনের অবচয় ধরছিলাম। তাহলে আমাদের অবচয়ের পরিমাণ আসছিল কত? 70,000 টাকা। কত টাকা আসছিল? 70,000 টাকা আমাদের কি আসছিল? এই যে 70,000 টাকা আমাদের অবচয় আসছিল। কোন বছর? 2021 সালে। ওকে, তাহলে এই অবচয়ের জন্য আবার কি দিতে হবে? জাবেদা দিতে হবে। তাহলে অবচয় যেহেতু হয়েছে, আমার খরচ বৃদ্ধি পেয়েছে, সেজন্য অবচয় হিসাব কি হবে? ডেবিট হবে। তাহলে অবচয় হিসাবকে আমরা কি করেছি? আবার ডেবিট করেছি। এই যে অবচয় হিসাবকে ডেবিট করলাম, সেম জাবেদাটা আবার হবে, কিন্তু টাকার পরিমাণ কত হবে? 70,000 টাকা। ওকে, এবং অবচয়গুলো আমরা কোথায় জমা রেখেছিলাম? এই যে কোথায়? অবচয় সঞ্চিতি ফান্ডে। তাহলে অবচয় সঞ্চিতি ফান্ডে রাখার সাথে সাথে আমার বিপরীত সম্পত্তি কি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে। তাহলে বিপরীত সম্পত্তি যদি বৃদ্ধি পায়, তাহলে অবচয় সঞ্চিতি হিসাবকে কি করব? ক্রেডিট করব। তাহলে এই যে অবচয় সঞ্চিতিকে আবার কি করলাম? ক্রেডিট করলাম। তবে এই টাকাটা কত হবে? 70,000 টাকা। কোন বছর এটা? এটা কিন্তু আমরা 2021 সালের জন্য বলতেছি। ওকে, 2021 সালের জন্য বলতেছি, ঠিক আছে? এবং 2021 সালে গিয়ে প্রতিষ্ঠান কি করবে? আবার কি তৈরি করবে? আয় বিবরণী তৈরি করবে, এবং এই আয় বিবরণীতে 70,000 টাকা অবচয়কে কি দেখাবে না? পরিচালন ব্যয় দেখাবে। তাহলে আয় বিবরণীতে অবচয়কে দেখানোর কারণে 2021 সালের আয় কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে 2021 সালের আয় যদি কমে যায়, তাহলে আয় কমলে আয় বিবরণী বা আয় সারাংশ হিসাবকে কি করব? ডেবিট করব। এই যে আয় বিবরণী হিসাব বা আয় সারাংশ হিসাবকে ডেবিট করলাম। কত টাকা ধরে ডেবিট করব? 70,000 টাকা। ঠিক আছে, আমার জায়গা এখানে সংকলন হচ্ছে না, ঠিক আছে? অন্য পেজে গেলে আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে, সেজন্য আমি যাচ্ছি না, মুখে মুখে বলতেছি, এখান থেকে দেখিয়ে দিচ্ছি। ওকে, যেহেতু সেম যাবে না, আমি আবার লিখতেছি না কি, কারণ আমি আপনার ছেলে বেশি অলস, ঠিক আছে? যাক, সো আয় বিবরণী হিসাবকে ডেবিট করলাম, এবং আয় বিবরণীতে আমরা যখন অবচয়টাকে লিখলাম, তাহলে অবচয় কি হয়ে গেল? কমে গেল, বা খরচটা কমে গেল, বা খরচ হিসাবটা বন্ধ হয়ে গেল। তাহলে খরচ হিসাবটাকে কি করব? বন্ধ হয়ে গেলে ক্রেডিট করব। সেজন্য অবচয় হিসাবকে কি করলাম? ক্রেডিট করলাম। কত দ্বারা? 70,000 টাকা। তাহলে অবচয় সংক্রান্ত জাবেদা দিয়ে ফেলেছি, ঠিক আছে? এখন দেখেন, এই সম্পদটা আমরা কি করলাম? 2021 সালের অক্টোবর 31 তারিখে এসে মেশিনটি 3,20,000 টাকা বিক্রি করে দিই। আচ্ছা, বিক্রি করেছি, ঠিক আছে। তো বিক্রি কি মাংনা করেছি, নাকি আমার কাছে টাকা আসছে? আমার কাছে টাকা আসছে। তাহলে আমার কাছে যদি টাকা আসে, তাহলে আমার কাছে সম্পদ বাড়ছে, নগদ টাকা আসছে। তাহলে নগদান হিসাব কি হবে? ডেবিট হবে। কত টাকা? 3,20,000। অত হেডেক নাই, কি বিক্রি করছি করি নাই, আল্লাহ কত বড় একটা চাপাতা দিব, অত হেডেক নেই। দেখেন, খুব সহজ। আমি 3,20,000 টাকার একটা কি করেছি? সম্পদ বিক্রি করেছি। কখন? 2021 সালে 31শে অক্টোবর। তাহলে আমি লিখি 2021 সালে 31শে অক্টোবর, ঠিক আছে? তাহলে আমার কাছে নগদ টাকা আসছে, নগদ টাকা আমার জন্য কি? সম্পদ। তাহলে নগদান হিসাব কি হবে? সম্পদ, ডেবিট। কত টাকা? 3,20,000 টাকা। এখন দেখেন, 3,20,000 টাকা, এই যে আমার চাপ মুখখানা দেখে কি দিয়ে দিয়েছে? বা নবগঙ্গা ট্রেডার্সের যিনি মালিক, তার মালিকের
মেয়েকে বিয়ে করার জন্য তার 3,20,000 টাকা দেয় নাই। কি জন্য দিয়েছে? বিনিময়ে তার কাছ থেকে একটা কি নিয়েছে? অ্যাসেটস, মেশিন নিয়েছে। তাহলে নবগঙ্গা ট্রেডার্স 3,20,000 টাকা নগদে পেয়েছে, ঠিক আছে, কিন্তু বিনিময়ে তাকে কি দিয়ে দিতে হয়েছে? সম্পদ দিয়ে দিতে হয়েছে। তাহলে সম্পদ কি আসছে নাকি গেছে? গেছে। তাহলে মেশিন আমার কাছে সম্পদ ছিল, যখন বাড়ছিল তখন ডেবিট করছি, তাহলে এখন চলে গেছে কি করব? ক্রেডিট করব। তাহলে মেশিন হিসাব কি? ক্রেডিট। তাহলে মেশিন হিসাব ক্রেডিট। এখন এই মেশিনটা কত টাকার মেশিন আমার কাছ থেকে চলে গিয়েছে? আমি এই মেশিনটা কিনছিলাম কত টাকা? 4,40,000। আসলে আমার কাছ থেকে মেশিন চলে গেছেও কত টাকার? 4,40,000। ওকে, তাহলে মেশিন হিসাব ক্রেডিট 4,40,000 টাকা। এখন একটা চিন্তা করেন, এই নবগঙ্গা ট্রেডার যখন মেশিনটা ক্রয় করেছিল, সঙ্গে সঙ্গে মেশিনের জন্য একটা ডিপিএস খুলছিল, একটা অ্যাকাউন্টস খুলছিল, যেটার নাম হচ্ছে অবচয় সঞ্চিতি হিসাব। অবচয় সঞ্চিতি হিসাব। এখন দেখেন, মেয়ে যখন জন্মগ্রহণ করে, মা বাবা তার জন্য বিয়ের জন্য কিন্তু একটা ডিপিএস খুলে, ডিপোজিট পেনশন স্কিম, খাইতে পারুক আর না পারুক, ঠিক আছে, একটা ডিপিএস খুলে রাখে কিন্তু সেফটির জন্য, ঠিক না? প্রতিষ্ঠানটিক সম্পদ কেনার সাথে সাথে একটা ডিপিএস করে। এখন মেয়ে যখন বিয়ে দিয়ে দেয়, সম্পদ বিক্রি করে দিচ্ছে না, তাহলে মেয়েও বিয়ে দিয়ে দেয়। মেয়ে যখন বিয়ে দিয়ে দেয়, এই ডিপিএস এর টাকাগুলো কি আর থাকে নাকি নিয়ে নেয়? নিয়ে নেয়। তাহলে এই প্রতিষ্ঠান যখন সম্পদটা বিক্রি করে দিচ্ছে, তাহলে বিক্রি করে দেওয়ার সাথে সাথে এই ডিপিএস এর অ্যাকাউন্টে যা টাকা ছিল এগুলা কি ডিপিএস এ রেখে দিবে নাকি নিয়ে নিবে? অবভিয়াসলি নিয়ে নিবে। তাহলে দেখেন, আমরা যখন এই অবচয় সঞ্চিতি ফান্ডে টাকাগুলো অবচয় হওয়ার সাথে সাথে রাখতাম, তাহলে বিপরীত সম্পত্তি বাড়তো। সম্পদ বাড়লে ডেবিট করতাম, বিপরীত সম্পত্তি বাড়লে ক্রেডিট করতাম। এখন বিপরীত সম্পত্তি থেকে যদি আমি 2,38,000 টাকা নিয়ে নিই, বিপরীত সম্পদ কি বাড়বে নাকি কমবে? অবভিয়াসলি কমবে। তাহলে যদি বিপরীত সম্পত্তি কমে যায়, বাড়লে যদি ক্রেডিট করি, কমলে কি করব? ডেবিট করব। সো অবচয় সঞ্চিতি হিসাব কি হবে? ডেবিট হবে। অবচয় সঞ্চিতি হিসাব ডেবিট। কত টাকা ছিল? 2,38,000 টাকা। ঠিক আছে, কত টাকা ছিল? 2,38,000 টাকা। এখন দেখেন, এই সম্পদটা বিক্রি করে আপনার কি হইল? আপনার 1,18,000 টাকা কি হয়েছে? লাভ হয়েছে। ঠিক আছে, তাহলে সম্পদটা বিক্রি করার কারণে আপনার কি হয়েছে? লাভ হয়েছে। এখন বলেন, সম্পত্তি বিক্রয়ের জন্য তো লাভ, আপনার জন্য কি আয় নাকি ব্যয়? আপনার জন্য কি হয়েছে? আয় হয়েছে নাকি ব্যয় হয়েছে? আয় হয়েছে। তাহলে সম্পত্তি বিক্রয়ের জন্য তো যদি আয়, তাহলে আয় বাড়লে কি হয়? ক্রেডিট হয়। তাহলে সম্পত্তি বিক্রয়ের জন্য আয় আপনার জন্য কি হবে? ক্রেডিট হবে। কত টাকা? 1,18,000 টাকা। তাহলে আমরা দিই সম্পদ বা মেশিন লিখতে পারি, সরাসরি মেশিনের নাম লিখতে পারি। মেশিন বিক্রয়জনিত লাভ হিসাব ক্রেডিট। ওকে, তাহলে বিক্রয়জনিত লাভ হিসাব কি হবে? ক্রেডিট হবে। কত টাকা লাভ হয়েছিল? 1,18,000 টাকা। তাহলে দেখেন, ডেবিট ক্রেডিট অবশ্যই কি হতে হবে? মিলতে হবে। তাহলে দেখেন তো, এখানে টোটাল কত হয়? 5,58,000 টাকা। তাহলে এখানে কত হয়? 5,58,000 টাকা। তাহলে ডেবিট ক্রেডিট মিল আছে কিনা? নাই। এটাকে বলা হয় সম্পত্তি বিক্রয়জনিত লাভ বা ক্ষতির জাবেদা। সো সম্পত্তি বিক্রয়জনিত লাভ বা ক্ষতির যদি কখনো জাবেদা দিতে বলে, আমরা এই জাবেদাটাকে দিতে পারবো না। দেখেন, আমরা জাবেদাটা কিন্তু মুখস্থ করি নেই, ঠিক আছে, আমরা ফর্মালি আস্তে আস্তে করে করেছি। তাহলে আমরা সম্পদ বিক্রি করেছি, বিনিময়ে টাকা আসছে, সেজন্য নগদান হিসাবকে ডেবিট করছিলাম। বিনিময়ে আমার কাছ থেকে একটা অ্যাসেট চলে গেছে 4,40,000 টাকার, মেশিন আমার কাছে কমছে, সম্পদ কমে গেছে, সেজন্য মেশিন হিসাবকে ক্রেডিট করেছিলাম। এবং এই মেশিনের জন্য আমার কাছে একটা ডিপিএস ছিল। এই যে ডিপিএসটা ছিল, এই ডিপিএসটা মেশিন বিক্রি করে দেওয়ার সাথে সাথে, মেয়ে যেমন বিয়ে দিলে ডিপিএসটাকে টাকা নিয়ে নিই, মেশিনটা বিক্রি করে দেওয়ার সাথে সাথেই আমি ডিপিএসে তার জন্য যা টাকা রাখছি ওগুলো কি করে নিব? তুলে নিব। তাহলে আমি ডিপিএসে যখন টাকা রাখতাম, বিপরীত সম্পদ বাড়তো, সেজন্য ক্রেডিট করতাম। এখন এটাকে যখন বিয়ে দিয়ে দিচ্ছি, টাকাগুলো যখন নিয়ে নিব, তাহলে ডিপিএসের টাকা কমে যাচ্ছে, তখন তুলে নিলে বিপরীত সম্পত্তি কমে যাচ্ছে, বিপরীত সম্পত্তি কমলে কি হবে? ডেবিট হয়। সেই জন্য আমরা অবচয় সঞ্চিতি ফান্ডকে কি করেছি? ডেবিট করেছি। এবং এই মেশিনটা বিক্রি করে আপনার লাভ বা ক্ষতি যে কোনো একটা হয়েছে, এখন আমাদের কি হয়েছে? লাভ হয়েছে। তাহলে মেশিন বিক্রি করে যে 1,18,000 টাকা লাভ হয়েছে, এই লাভ হলে আপনার আয় বাড়ছে, তাহলে আয় বাড়লে কি হয়? আয় বাড়লে কি হয়? ক্রেডিট হয়।
সেই জন্য মেশিন বিক্রয়জনিত লাভ হিসাবকে আমরা কি করেছি, ক্রেডিট করেছি 1,18,000 টাকা। আশা করি সবাইকে বুঝাতে পেরেছি। ওকে, দেন আমরা এরপরের আনসারটা দিই। বলা হচ্ছে প্রথম 3 বছরের অবচয় হিসাব ও যন্ত্র হিসাব প্রস্তুত করো। তাহলে আমাদেরকে আবার কি করতে বলছে, শুধু ঝামেলা আর ঝামেলা। ঠিক আছে, প্রশ্নকর্তা যত বেশি ঝামেলা করে মনে হয় লাইফে অত বেশি ঝামেলা আর কেউ করে না, তোমাদের মনে হয়, আমার না। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি তৈরি করব, একটা অবচয় হিসাব প্রস্তুত করব, কারণ আমাদেরকে কি বের করতে বলছে, অবচয় হিসাব প্রস্তুত করতে বলেছে প্রথম 3 বছরের। ঠিক আছে, এখন উপরে প্রত্যেকটা কলামের নামগুলো তো তোমরা জানো নিশ্চয় না, আমি আর লিখতেছি না। ঠিক আছে, আমি সাথে ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, না হলে আবার টাকা তো উল্টাপাল্টা বসাবা, তোমরা একটু বেশি ভুল করো আমার মতো। এখন দেখো প্রথম যে বলছো অবচয় হিসাব প্রস্তুত করবো, তাহলে অবচয় হিসাব প্রস্তুত করবো নাকি, অবচয় হিসাব মানে অবচয়ের জন্য খতিয়ান তৈরি করব। এখন খতিয়ান যার তৈরি করতেছি তাকে খুঁজে বের করতে হবে জাবেদাই। দেখেন প্রথম জাবেদাই 2019 সালে অবচয় আছে নাই, দ্বিতীয় জাবেদা আছে কিনা দেখেন তো, দেখেন দ্বিতীয় জাবেদা অবচয় আছে না, আছে। ডেবিটে আছে 84,000 টাকা, তাহলে ডেবিটের বিপরীত হিসাবকে অবচয় সঞ্চিত হিসাব, তাহলে কাকে লিখবো, অবচয় সঞ্চিত হিসাবকে লিখবো। তাহলে অবচয় সঞ্চিতি হিসাব, এটা হচ্ছে 2019। ঠিক আছে, ডিসেম্বরের কত তারিখ, 31 তারিখে জাবেদায় পেয়েছি আমরা। তাহলে অবচয় কিসে ছিল, ডেবিটে ছিল, ডেবিটে লিখলাম কত টাকা, 84,000, তাহলে 84,000 লিখলাম। এন্ড দেন এরপরে দেখেন তো, এরপরে জাবেদা অবচয় আছে কিনা, দেখেন এই যে অবচয় আছে। তাহলে অবচয় যদি থাকে তাহলে আমরা অবচয় কিসে আছে, ক্রেডিটে আছে 84,000 টাকা, ক্রেডিটে টাকা বসাবো। অবচয়ের বিপরীত হিসাব কি, আয় বিবরণী হিসাব, তাহলে লিখবো আবার 31শে ডিসেম্বর। ঠিক আছে, আয় বিবরণী হিসাব। ঠিক আছে, তাহলে 84,000 টাকা, তাহলে ক্রেডিটে আছে, ক্রেডিটে 84,000 টাকা লিখলাম। ওকে, তাহলে গেছে কা দেখেন ক্রেডিট মানে কি মাইনাস, এটা মানে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 84 থেকে 84 গেলে 84। ঠিক আছে, 0। ওকে, অ্যান্ড দেন 2020 সালে জাবেদা দিই, কত সালের জাবেদা দিব, 2020 সাল। আচ্ছা 2020 সালে কি অবচয় জাবেদাগুলো সেম না, সেম, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, আয় বিবরণী হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট, তাহলে এই দুইটা জিনিসকে আবার হবে না, তাহলে আবার লিখে দিই ডিসেম্বরের 31। ঠিক আছে, তাহলে অবচয় সঞ্চিতি হিসাব, দেখেন 2020 সালেরও কিন্তু কিছু সেম ছিল, অবচয় সেম ছিল, তাহলে 84,000 টাকা আবার লিখলাম 84,000। তাহলে কি লিখবো, আয় বিবরণী হিসাব। এরপরে যাবে দেয় অবচয় হিসাব ক্রেডিটে ছিল, তাহলে টাকা কোথায় বসাবো, ক্রেডিটে বসাবো। বিপরীত হিসাব কি ছিল, আয় বিবরণী হিসাব, সেজন্য আয় বিবরণী হিসাব লিখছি, তাহলে আবার 0। ঠিক না, এখন এর পরের বছর আসেন, এর পরের বছরে আসি আমরা কি করব, 2021 সাল। 21 সালে আসি, আমাদেরকে কি করতে হয়েছে, আমরা আবার সেম অবচয় ধার্য করেছিলাম, সেজন্য অবচয়ের জন্য আবার কি দিয়েছি, এই দুইটা জাবেদা আবার দিয়েছিলাম, মনে আছে কিনা দেখেন, 70,000 টাকা দিয়ে, এই যে 70,000 টাকা দিয়ে আমরা জাবেদা দিয়েছি। তাহলে রেজাল্ট কি সেম না, অবচয় ডেবিট আছে, ডেবিটে টাকা বসাবো, তবে কত টাকা, তৃতীয় বছর গিয়ে 70,000 টাকা অবচয় হয়েছিল, 70,000 টাকা। বিপরীত হিসাব কি হবে, অবচয় সঞ্চিতি হিসাব। তাহলে আমরা আবার লিখি ডিসেম্বরের 31 অবচয় সঞ্চিতি হিসাব, ডেবিটে ছিল, ডেবিটে বসাই 70,000, তাহলে জেরে কিছু নাই, 70,000 টাকা বসে গেল। ওকে, এখন দেখেন ক্রেডিট, এখন এরপরে যাবে কি ছিল, আয় বিবরণী হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট, তাহলে অবচয় ক্রেডিট আছে 70,000, ক্রেডিটে বসাবো, বিপরীত হিসাব কি হবে, আয় বিবরণী হিসাব। তাহলে আমরা লিখি আয় বিবরণী হিসাব, কত টাকা, 70,000। তাহলে দেখেন ব্যালেন্স 70,000 ছিল, ক্রেডিট হচ্ছে 70,000, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, শেষ। তাহলে আমাদের অবচয় হিসাব শেষ। ওকে, দেন আমাদেরকে যন্ত্রপাতি হিসাব প্রস্তুত করতে হচ্ছে, তাহলে যন্ত্রপাতি হিসাবটা প্রস্তুত করি। তাহলে দেখেন ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, এটা ব্যালেন্স। ওকে, তাহলে এটা আমরা কি করতেছি, মেশিন হিসাব প্রস্তুত করতেছি। এটা একটু ভালো করে দেখেন, ঠিক আছে, না হলে পরীক্ষা ভুল করবেন, ভুল করার সম্ভাবনা থাকে, থাকে না তা না, আমরা অনেক সময় ভুল করতে পারি। সো আমরা একটু দেখি। হ্যাঁ দেখেন, আমরা জাবেদায় যাই, জাবেদায় গিয়ে আমরা
প্রথমে মেশিনটা দেখি। প্রথমে 2019 জানুয়ারি 1 মেশিনটা ক্রয় করছি, তাহলে মেশিন এখানে কিসে আছে? ডেবিট আছে। তাহলে আমরা মেশিনের টাকা কিসে লিখবো? ডেবিটে লিখবো। তবে বিপরীত হিসাব কি? নগদান হিসাব। তাহলে আমরা লিখি নগদান হিসাব। তাহলে লিখবো নগদান হিসাব, ঠিক আছে। ডেবিটে ছিল টাকা, ডেবিটে লিখেছি 4,40,000। ওকে, তাহলে ব্যালেন্সে 0, 4,40,000 সাথে 0 যোগ করলে 4,40,000 হয়, ঠিক আছে। এটা হচ্ছে 2020 সালে তোমাদের জানু 1, ঠিক আছে। এরপর দেখেন এখানে কোনো মেশিন হিসাব আছে কিনা দেখেন তো, নাই। এখানে আছে, নাই, ঠিক আছে। তাহলে 2019 সালে মেশিন পাইছি, 2020 সালেও সেম জাবেদা এটা ছিল, 2021 সালে এই দুইটা জাবেদা ছিল, তাই এখানে মেশিন নেই। কিন্তু এই জাবেদায় দেখেন তো একটু করে, একটু ভালো করে খেয়াল করেন তো, এই জাবেদায় মেশিন আছে কি না? আছে। এই যে মেশিন, এই যে মেশিন। তাহলে মেশিন কত টাকা আছে? 4,40,000 টাকা আছে, ঠিক আছে। কিন্তু ক্রেডিটে আছে, ক্রেডিটে টাকা বসাবো, ওকে ফাইন। কিন্তু মেশিনের বিপরীত হিসাব আছে কয়টা? দেখেন, মেশিনের বিপরীত হিসাব আছে নগদান হিসাব, অবচয় সঞ্চিতি হিসাব। নগদান হিসাব, অবচয় সঞ্চিতি হিসাব। তাহলে আমাদের দুইটা হিসাবকেই লিখতে হবে, অবচয় নগদান হিসাব, অবচয় সঞ্চিতি হিসাবকে লিখতে হবে। তাহলে আমরা দুইটাকেই লিখি। তাহলে এটা হচ্ছে 2021 সালের ডিসেম্বর 31 তারিখে, ঠিক আছে। তা আমরা লিখি, কি লিখবো? আমাদের দুইটা হিসাব ছিল, একটা হচ্ছে নগদান হিসাব আর একটা হচ্ছে অবচয় সঞ্চিতি হিসাব। দেখেন একটা বিষয় হচ্ছে, আমার যে হিসাবটা তৈরি করতেছি, এই যে মেশিন হিসাবটা তৈরি করতেছি, মেশিন হিসাব ক্রেডিটে আছে, ক্রেডিটে টাকা লিখবো, কো ফাইন, কোনো সমস্যা নেই। কিন্তু মেশিনের বিপরীত হিসাব আছে কয়টা? দুইটা, ঠিক আছে। তাহলে এই দুইটাকেই লিখতে হবে, ঠিক আছে। আমরা দুইটাকেই লিখছি। এখন টাকা কত কত? নগদান হিসাব আছে 3,20,000 আর এখানে আছে কত? 2,38,000। তাহলে আমরা দুইটাকেই লিখবো ক্রেডিট পাশে, ঠিক আছে। দেখেন তাহলে ক্রেডিট পাশে 3,20,000, 2,38,000। এখন এই দুইটা যোগ করে দেখেন তো, একটু করে চিন্তা করে দেখেন তো। তাহলে আচ্ছা, এটার সাথে এটা থেকে আমি বাদ দিই, 4,40,000 থেকে 3,20,000 গেলে আর 1,20,000, ঠিক আছে। তাহলে 1,00,000 কত? 20, 1,20,000, 1,20,000, ঠিক আছে। এখন দেখেন এই 1,20,000 থেকে আমি কত বাদ দিলাম? 2,38,000। এটা ক্রেডিট, এটা ডেবিট ব্যালেন্স। তাহলে ডেবিট ব্যালেন্স হচ্ছে 1,20,000, ক্রেডিট ব্যালেন্স হচ্ছে 2,38,000। তাহলে প্লাস মাইনাসে মাইনাস 2,38,000 থেকে 1,20,000 গেলে 1,18,000, ঠিক আছে। এখন দেখেন এই 1,18,000 টাকা যেটা আছে, এটা হচ্ছে কাটটা বড়, ফিগার কাটটা বড়, ক্রেডিট। তাহলে ক্রেডিট ফিগারে বসবে 1,18,000, ওকে, বসলো। এখন আমরা তো পেয়েছি সম্পদ, যখন বিক্রি করে দিয়েছি তাহলে সম্পদের ব্যালেন্সটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এখন দেখেন আমরা সম্পদ ক্রেডিট ছিল 4,40,000 টাকা, কিন্তু আমাদের উল্টা অপোজিট প্রান্তে ব্যালেন্স যাচ্ছে কত? 1,18,000 টাকা। কেন? কারণ হচ্ছে আমরা সম্পদটা কি করেছিলাম? এই যে সম্পদটা বিক্রি করে দিচ্ছিলাম, তাহলে বিক্রয়ের জন্য তো আমাদের কি আছে? লাভ আছে। এখন বিক্রয়ের জন্য তো আমরা লাভটা কোথায় লিখি? অপরিচালনায় লিখি। সম্পদ বিক্রয়ের জন্য তো লাভ কোথায় লিখি? অপরিচালনায় লিখি। সেই জন্য এই যে 1,18,000 টাকা যেটা ক্রেডিট ব্যালেন্স দেখাচ্ছে, এটাকে আমাদেরকে সমন্বয় করে দিতে হবে। কারণ এটা হচ্ছে মেশিন হিসাব করতেছি, কিন্তু মেশিন তো আমরা কি করেছি? ক্রয় করেছি, বিক্রি করেছি। তাহলে মেশিন আমার কাছে 0, মেশিনের ব্যালেন্স কি থাকবে? 0 করে দিতে হবে। তাহলে 0 করলে আমরা কি করব? এখানে আমরা লিখব লাভ ক্ষতি সমন্বয় হিসাব। কি লিখব? লাভ ক্ষতি সমন্বয় হিসাব। তাহলে লাভ ক্ষতি সমন্বয় হিসাব কোথায় লিখব? যে আমরা দেখেন লাভ ক্ষতি সমন্বয় হিসাব লিখবো কোথায়? এটা সমন্বয় করে দিচ্ছি, তার মানে লাভ ক্ষতিকে বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে সেই জন্য আমরা কোথায় লিখবো? টাকাটা ডেবিট পাশে লিখবো, ঠিক আছে। তাহলে ডেবিট পাশে যদি প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস, তার মানে এখানে আর কোনো ব্যালেন্স থাকবে না। একটু চিন্তা করে দেখেন, এখানে ডেবিট পাশে 1,18,000, ক্রেডিট পাশে 1,18,000, তার প্লাস মাইনাসে কি হচ্ছে? মাইনাস হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে এই জিনিসটা আপনাকে একটু মনে রাখতে হবে,
কারণ এই জিনিসটা কি করে দিতে হবে, সমন্বয় করে দিতে হবে। অর্থাৎ মেশিন হিসাবে কোনো ব্যালেন্স থাকবে না। যেটা 1,18,000 টাকা ক্রেডিট ব্যালেন্স দেখাচ্ছে, তার মানে এটা আমার আয় বলে ক্রেডিট ব্যালেন্স দেখাচ্ছে, ঠিক আছে। কিন্তু এই আয়টা মেশিন থেকে বিক্রির জন্য যে লাভটা আছে এটা তো মুনাফা জাতীয় আয়, ঠিক আছে। এটা আমরা অপরিচালন ব্যয় দেখাই, তাহলে অপরিচালন ব্যয় আয় হিসেবে দেখানো, আমরা জানি মুনাফা জাতীয় যে লেনদেনগুলো আছে এগুলাকে হিসাবকাল শেষে কি করে দিতে হয়, বন্ধ করে দিতে হয়। সো এটাকে আমরা কি করে দিব, বন্ধ করে দিব। আর বন্ধ করে দিতে গেলে আয় বাড়লে ডেবিট হয়। এখন আয়কে যখন আমরা বন্ধ করে দিব তখন আয়টা কি, সরি, আয় বাড়লে ক্রেডিট হয়, আয়কে যখন আমরা বন্ধ করে দিব তখন এটা কি হবে, ডেবিট হবে। তাহলে এই জন্য আমরা লাভ ক্ষতি সমন্বয় হিসাব, কিসের লাভ ক্ষতি সমন্বয় হিসাব, এটা হচ্ছে সম্পদের বিক্রয়জনিত লাভ ক্ষতি সমন্বয় হিসাব, অর্থাৎ আয়, সম্পদের বিক্রয়জনিত আয়। তাহলে আয় যখন বাড়ছে তখন ক্রেডিট করছি, এখন যখন বন্ধ করে দিব তখন সেজন্য এটাকে কি করছি, ডেবিট পাশে লিখছি। তাহলে এটা হচ্ছে ডেবিট আর ব্যালেন্স আছে ক্রেডিট। তাহলে প্লাজে মাইনাসে কি মাইনাস, তাহলে মাইনাস 1,18,000 প্লাস 1,18,000, তাহলে একটা থেকে একটা প্লাস মাইনাস করলে ইকুয়াল কি হয়, জিরো হয়। ওকে, সো আমাদের এখানে ব্যালেন্স কি হয়, জিরো হয়ে গেছে। আশা করি বোঝাতে পেরেছি। অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ ছিল। এই ম্যাথটা এত স্লোলি বোঝানোর কারণ হচ্ছে যাতে সবাই বুঝতে পারে, যাদের বেসিক একটু দুর্বল তারাও যাতে বুঝতে পারে, যারা ভালো তারা যাতে আরও বেশি ভালো করে বুঝতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ম্যাথটা অনেকক্ষণ ধরে দেখার জন্য, আরও বেশি ধন্যবাদ। আসসালামু আলাইকুম।